আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। আগস্টের মামলার রায় চলছে এই মুহূর্তে, আমরা সরাসরি সেখানে একটু যেতে চাই। এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। একটা কথা বলতে চাই, দেখো মন্তব্য থাকবেই, এখন এইসব মন্তব্যে ভয় পাওয়া চলবে না, কারণ যেটা ঘটানোর এটা কিন্তু ঘটাই দিছো। সো এই মুহূর্তে উচিত মাথা ঠান্ডা রেখে বুঝ জ্ঞান পরামর্শ করে ভবিষ্যতের প্রতিটা কদম ফেলতে হবে। দুঃস্বপ্নটা আসা খুবই স্বাভাবিক, কারণ অনেক সময় হয় কি জোশের ঠেলায় অনেক কর্মকাণ্ড করে ফেলা যায়, দেন ওই বিষয়গুলোকে সামাল দেওয়া। আবার এই যে মানুষের মন্তব্য যে ঘরের শত্রু বিভীষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর, একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। এখানে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের সম্মানিত করেছেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেনাবাহিনী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশে এবং বিদেশে আত্মত্যাগ করেছেন, তাদেরকেও আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের এখানে এসেছেন, আমাদের সম্মানিত করেছেন। আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের পথিকৃৎ। আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি, পরবর্তীকালে সেনাবাহিনী যখন নূতন ছিল সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন। আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি, বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা। আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন, যেভাবে মোটিভেটেড করেছেন, যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে। এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের। আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরো সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের আজকে যেই সামান্য কিছু উপঢৌকন দিলাম, আমরা অত্যন্ত
আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকেও কাজ করি, ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন। এই অনুষ্ঠান যারা সুন্দরভাবে আয়োজন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 21 আগস্টের মামলার রায় চলছে, এই মুহূর্তে আমরা সরাসরি সেখানে একটু যেতে চাই। এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। আমরা আরেকটা কথা একটু বলতে চাই, তা হলো প্রথমেই বলেছি গত 2 দশক যাবৎ এই 21 আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। আজকে আমরা এবং দেশবাসী জাতি মনে করেন আমরা সকলে আজকে ন্যায় বিচার পেয়েছি। তারেক রহমান সাহেবের নামটা এসেছিল, আপনারা জানেন 4টা চার্জশিট দেওয়া হয়েছিল, 3টা চার্জশিট, ইভেন 111-এর সময় একটা চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না। শেখ হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় আসলেন তখন আব্দুল কাহার আকন্দকে নিয়োগ করে 4র্থ চার্জশিট দেন, সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ইনক্লুড করা হয়। আজকে আমি বলছি, আজকে মহামান্য আদালত এই যে 4র্থ চার্জশিট এবং মুফতি হান্নানের 2য় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই, তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন। আমি বলছি আমি বলবো নাকি জঙ্গলে বলবে এখন কে বলবে? আমি এটা ব্যাখ্যা আমি এটা ব্যাখ্যা দেবো জনতার বিচারটা অবৈধ বলেছে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন জনাব কায়সার কামাল সাহেব মামলার বর্ণনা দিয়েছেন এবং কিভাবে জাজমেন্টটা দিয়েছেন। এখানে মূল বিষয়টি আরম্ভ হয়েছে এই যে জনসভার পারমিশন নিয়ে। জনসভার পারমিশন সরকার দিয়েছিলেন পাশের একটি ময়দানে এবং সরকারকে পরবর্তী পর্যায়ে না জানিয়ে এই বিরোধী দলীয় নেত্রী তিনি ওই স্থান পরিবর্তন করে তিনি এই রাস্তার মধ্যে নিয়ে আসেন এবং এটা ছিল তার উদ্দেশ্য প্রণোদিত যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন এবং সেজন্য এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল এবং সেখানে প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিট, তৃতীয় চার্জশিট তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না। সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল কাহার আকনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন। সার্জিসের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। দেখো, মন্তব্য থাকবেই,
এখন এইসব মন্তব্যে ভয় পাওয়া চলবে না, কারণ যেটা ঘটানোর এটা কিন্তু ঘটাই দিছো। সো এই মুহূর্তে উচিত মাথা ঠান্ডা রেখে বুঝ জ্ঞান পরামর্শ করে ভবিষ্যতের প্রতিটা কদম ফেলতে হবে। দুঃস্বপ্নটা আসা খুবই স্বাভাবিক, কারণ অনেক সময় হয় কি জোশের ঠেলায় অনেক কর্মকাণ্ড করে ফেলা যায়, দেন ওই বিষয়গুলোকে সামাল দেওয়া। আবার এই যে মানুষের মন্তব্য যে ঘরের শত্রু বিভীষণ, এখন এই কথাটা কেন? যেহেতু সার্জিস একসময় ছাত্রলীগ করেছ, অনেকগুলো ভিডিও ভাইরাল, তো স্বাভাবিকভাবে এগুলোকে মানুষ কাউন্টার করার জন্য ব্যবহার করছে। তো সেই জায়গা থেকে সার্জিসের ভিতরে বা অনেকেই বলেন যে অন্যদের কি হবে জানি না, তবে সার্জিসের বেশি শাস্তি হবে। এটার মেইন কারণ কি? সে তো ছাত্রলীগের লোক ছিল। বাট আমি মনে করি বিষয়টা এরকম না। শেখ হাসিনা যদি ঠিকই বাংলাদেশে আসে, শাস্তি সবার সমানে দিবে, বাট কঠিনতম শাস্তি দিবে, এটা কিন্তু বাস্তব, আমরা সকলেই বুঝি, তাই না? তো যাই হোক, আমরা যেটা বুঝি আর সার্জিস যেটা স্বপ্নে দেখে বা কল্পনা করে, তার এলোয়েশন জগতে একটা ট্রমা কিন্তু চলছে। এই ট্রমাটা কি? এই যে বর্তমানে জুলাই আগস্ট পরবর্তী যে অভ্যুত্থানের সিচুয়েশন রাইট নাও, নানান ভিডিও বক্তব্য সেই বা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসছে, স্বাভাবিকভাবেই ভয়টা কাজ করার কথা যে পরিস্থিতিটা একটু ঘোলাটে হয়ে যাচ্ছে। আর যখন বিশেষ করে বিএনপির মতন রাজনৈতিক দল, জামাতের মতন রাজনৈতিক দল, আবার ভয়েস অফ আমেরিকার জরিপ বলছে এই দেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতিতে চায়, 57% মানুষ আওয়ামী লীগকে চায়, তো স্বাভাবিকভাবেই একটা নীরব টেনশন অথবা ভয় কিন্তু কাজ করে যাচ্ছে। এটা সার্জিসের জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে বেহোশ টেহস হয়ে যেত, এটা হচ্ছে বাস্তব। যাই হোক, আপনার সার্জিস বলছে যে খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই। এই কথা কিন্তু সত্য, রাজনীতির মাঠে এটাই হয়। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, কারোর অস্তিত্ব রাখবে না শেখ হাসিনা বা খুনি হাসিনা। তো নামের আগে যেহেতু খুনি আগেই লাগাই দিচ্ছে সবাই, বা ওনার নামের ট্যাগের মধ্যে ইদানিং এই শব্দটা ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন ঘটনায় তিনি প্রমাণিত হয়েছেন, তো স্বাভাবিক তিনি ব্যাক করলে তো এরকম কিছুই ঘটবে। এর বাহিরে যদি কোনো কিছু ঘটে, সেটা হচ্ছে অতি প্রাকৃত কোনো ইস্যু হবে। সার্জিস বলছে যে 5ই আগস্টে অনেক শহীদ পরিবার রয়েছে যাদের দাফন করতে দেওয়া হয়নি। ঘটনা সত্য, আমরা দেখছি যে ট্রাকের মধ্যে একের পর এক দেহ তুলে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, তাই না? এগুলো কিন্তু আমরা দেখছি। তাদের বাড়িতে থাকতে দেওয়া হয়নি, তাদের হয়রানি করা হয়েছে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসে, একই কাজ করবে তারা, তবে এখানে ভুল আছে, এর থেকে দ্বিগুণ কাজ করবে। বিশেষ করে যারা ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে বসেছিল, ওই যে ঘরের শত্রু বিভীষণ, এই জায়গা থেকে সার্জিস হতে একটু এক্সট্রা টেন্স হয়, বাকিদেরও হবে। তবে স্বাভাবিক ব্যক্তি জীবনেও যে আপনার খুব কাছের মানুষটা যদি আপনার সাথে বেইমানি করে, তখন এটা আসলে কোথাও না কোথাও একজন মানুষ হিসাবে মেনে নেওয়ার সুযোগ নেই। বাট এখন যেটা ঘটছে, আল্লাহ রাখছে ঘটছে, কিন্তু আওয়ামী লীগ তো কারো না কারো খুঁজতেছে। এই পুরোটা গোসা ঝাল কার উপর দিয়ে যাচ্ছে? আসিফ নজরুলের উপর দিয়ে যাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর দিয়ে যাচ্ছে। আর এই সমন্বয়ক, হাতে গোনা 10-15 জন সমন্বয়কের উপর দিয়ে কিন্তু এই ঝড়টা যাচ্ছে। বা আপনারা দেখেছেন তাদেরকে কিভাবে হত্যা চেষ্টারও মানে ট্রাই করা হয়েছে। ভিডিওটা ভুয়া, বাট ঘটনা সত্য। ভিডিওটা আগের ছিল, অ্যাক্সিডেন্টের ঘটনা সত্য। তো সার্জিস বলছে সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে স্বপ্ন নিয়ে, স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করা। আর ময়মনসিংহ সদরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গতকালকে একটা প্রোগ্রাম ছিল, সেখানে 55 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তো আরেকটা খুবই সুন্দর কথা বলছে যে আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব, একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে মিলিয়ে তাদের কাজে সহযোগিতাও দিব। তো আপনার এখানে বোঝা যাচ্ছে যে সার্জিস যেই স্বপ্ন দেখছে, আপনি হাসনাতদের বক্তব্য দেখবেন, আসিফদের বক্তব্য দেখবেন, কারণ এটা তো স্পষ্ট যে এই বাচ্চাগুলো জীবনকে কিন্তু একটা জায়গায় নিয়ে গেছে। যেমনি যেমনি হোক ঘটনা ঘটে গেছে। ইভেন তারা বাংলাদেশে বসবাসকারী যারা আওয়ামী লীগের কট্টর সমর্থক আছেন, দোষগুণ যাচাই বাছাই করেন না, তারা কোনোভাবেই মানতে নারাজ না। তারা সবচেয়ে বেশি খেপা সার্জিসের উপর, যে এই ছেলে তো ছাত্রলীগের ছিল, বঙ্গবন্ধু নিয়ে এমন ভাষণ দিছে, সে কেমনে এখন এই বঙ্গবন্ধু বিরোধী বা শেখ হাসিনা বিরোধী হইলো, অন্যদেরটা মানতে পারি। এই ক্ষোভটা আসলে অনেকের কাজ করছে, আমি কমেন্টগুলোতে দেখি বা আমাদের ভিডিওতে। তো ওই জায়গা থেকে রেড অ্যালার্টটা, মানে হাসনাত আগে কতটুকু ছাত্রলীগ করতে জানি না, তো সার্জিস কোথাও না কোথাও এই জায়গাটাতে একটা ওভার টার্গেটেড, মোর দেন আমাদের যতগুলো সমন্বয়ক আছে, বাকিরা অনেকে শিবিরের সাথে কানেক্টেড বা অন্য দলের সাথে কানেক্টেড, কিন্তু সার্জিস এই জায়গাটাতে একটু টেন্সড হচ্ছে। বয়স কম,
বাট নেতৃত্বের গুণাবলী আছে, দৃঢ় বক্তব্যের সুযোগ আছে, আগে থেকে সে বাকপটু ছেলে। তো এখন যেটা ভয় হচ্ছে, ভয়টা সার্জিসের জায়গায় যে কোনো মানুষের, ভাই এর থেকে বড় বড় পলিটিশিয়ানদেরও কিন্তু ভয় হয়। তো সেই জায়গায় বাচ্চা ছেলে, শরীরে জোশ আছে, তারপরে যথেষ্ট কনফিডেন্স নিয়ে বক্তব্য দিচ্ছে, সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছে। এই সাহসটা অন্য দলের কোনো বর্ষিয়ান রাজনৈতিক নেতাও হয়তো বা সহজে করতো না। তো তারপরেও ভয় তো ভয় কাজ করবে আনটিল একটা ভয়ে ভয়ে কিন্তু আজীবনই হয়তো বা কাটবে আমার মনে হয় আর কি। বিশেষ করে সমন্বয়কদের, বিএনপির জন্য এত সমস্যা নেই, জামাতের জন্য নাই, কারণ তারা তো আওয়ামী লীগকে ফেস করেই টিকা ছিল মাঠে। তো সমন্বয়কদেরকে নিয়ে শুধু আমি না, সবাই কিন্তু বলেন যে একতাবদ্ধ না থাকলে, আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে, যে কোনো কিছু করলে। কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন, আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।